আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকেও বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো, আসলে অবজেক্টিভ এভাবে আলোচনার মাধ্যমে বেশি মনে থাকে। মুখস্থ করলে অনেক সময়, না বুঝে মুখস্থ করলে অনেক সময় ছুটে যায়। বিদায় তোমরা একটু খেয়াল করে শুনবা। তো তোমাদের এই খেয়ালটাকে, তোমাদের এই আন্তরিকতাটাকে ক্লাসে ফিরিয়ে আনার জন্য আমি তোমাদেরকে একটি ছোট গল্প বলবো, যাতে তোমরা অন্যত্র ঘোরাঘুরি না করে আমার ক্লাসে মনোযোগ দিয়ে আলোচনাটা শোনো। তো ঘটনাটা হচ্ছে এরকম: এক স্কুলে পরিদর্শক আসবে। তো পরিদর্শক আসলে সবাই তো সিরিয়াস। এইভাবে সব শ্রেণীতে ছাত্র ছাত্রীরা সবাই মনোযোগ সহকারে ক্লাসে বসে আছে। পরিদর্শক ক্লাসে ঢুকলেন, সপ্তম শ্রেণীর ক্লাসে। সালাম বিনিময় হলো, তারপরে কে কেমন আছে এগুলো ভাব বিনিময় হলো। এবার পরিদর্শক প্রশ্ন শুরু করছে। তো এক ছেলে, ও বাথরুমে চলে গেছে, ওয়াশরুমে চলে গেছে। ও দেখে নাই যে পরিদর্শক আসছে। তো বাথরুম থেকে ক্লাসের সব কথাগুলো শোনা যায়। এখন পরিদর্শক সব স্টুডেন্টদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলো, বলো তো ভারত কোথায়? ও বাথরুমে থেকে, ল্যাট্রিনে থেকে চিল্লায়া উল্টা বলল, স্যার আমি ওয়াশরুমে আছি। এখন পরিদর্শক তো হতভম্ব, ঘটনা কি? তখন স্কুলের টিচার বুঝিয়ে পরিদর্শককে সান্ত্বনা দিল। তো এই যে ভারত হলো, ভারত একটা রাষ্ট্রের নাম। আজকাল আমাদের নাম রাখার পদ্ধতিটা এতই ভয়াবহ, বুলেট, রকেট, মামলেট। তো তোমাদের জন্য শিক্ষা হলো যে নামগুলো একটু ইসলামিক নাম, যেগুলো রাখলে যেন এইভাবে বাথরুম থেকে উত্তর দেওয়া না যায়, সেই ধরনের নামগুলো তোমাদের আত্মীয় স্বজন, তোমরা ভবিষ্যৎ অভিভাবক হইবা, খুব সতর্ক থাকবা। তো যাই হোক, আমি আমার গল্প শেষ করে আলোচনা চলে যাচ্ছি। তো আমাদের আলোচনার বিষয়টা আমি আগে বলছিলাম, ধ্বনি তত্ত্ব। গত ক্লাসে আমরা কোন তত্ত্বের আলোচ্য বিষয় কি সেটা ডিটেলস আলোচনা করছি। আজকে তোমরা আমারে বলো তো, ধ্বনি তত্ত্ব ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যারা খেয়াল করছো, প্রশ্নটা বুঝতে পারছো, গত ক্লাসে আন্তরিক ছিলা, তারা ব্যাপারটা বুঝে গেছো। কিন্তু আমি দেখতে পাচ্ছি কেউ কেউ এদিক সেদিক তাকাচ্ছ। এক হলো তোমরা একটু বুদ্ধি খাটাও নাই, দুই হলো ক্লাসে অমনোযোগী ছিলা। তুমি ধ্বনিতত্ত্ব ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় তুমি জানো? ধ্বনিতত্ত্ব নামে একটা আছে, অর্থাৎ ধ্বনিতত্ত্ব সেদিন আমি বলছিলাম যে ধ্বনি কেন্দ্রিক যে আলোচনাগুলো সেগুলো ধ্বনিতত্ত্ব। যেমন দেখো বর্ণ, বর্ণ পরিচয়, তারপরে তোমার এই ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, হ্যাঁ, এই ব্যতিক্রম বলছিলাম, সত্যবিধান আর সন্ধি। কারণ সন্ধি দুই বর্ণের মিলন, আর নত্য সত্য বিধান তাও ধ্বনি কেন্দ্রিক। এই কারণে আমরা এটা এইভাবে মনে রাখি। তো এই মৌলিক ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, স্বরধ্বনি, দুই, ব্যঞ্জন ধ্বনি। এটা তোমরা সবাই পারো। তবে আমাকে একটু বলো তো, ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, গোলাম রব্বের উত্তরটা সঠিক, যে ধ্বনি হচ্ছে মুখে বলা। যেমন বললাম ক, এটা একটা ধ্বনি, আর এই কটাকে যখন খাতায় লিখলাম তখন এটা হয়ে গেল বর্ণ। তাহলে ধ্বনি হলো আওয়াজ, মুখ নিঃসৃত আওয়াজ, আর বর্ণ হলো লিখিত রূপ ওই ধ্বনির, অর্থাৎ সাংকেতিক চিহ্ন। তো এই মৌলিক ধ্বনিকে দুই ভাগে ভাগ করছে। স্বরধ্বনি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে। স্বরধ্বনি 11টা, মৌলিক স্বরধ্বনি 7টা। ব্যঞ্জন ধ্বনি ওটার বিপরীত, সাহায্য লাগে। ব্যঞ্জন ধ্বনি 39টা। এইবার বইতে ক্লিয়ার লেখে নাই, কিন্তু পরীক্ষায় আসে অক্ষর। আর নর্মালি আমাদের একটা ধারণা বর্ণ আর অক্ষর তো একই, বর্ণ আর অক্ষর তো একই, অতএব এটা লইয়া ঝামেলা করার কি আছে? দেখো, এক না, পার্থক্য আছে। সেটা হচ্ছে অক্ষর হচ্ছে একই আয়াস বা প্রচেষ্টায় উচ্চারিত বর্ণ বা বর্ণ সমষ্টিকে অক্ষর বলে। এবার ভিন্নতা পাইছো না পাও নাই? আমি আবার বলি, একই আয়াস বা প্রচেষ্টায়, যার আয়াস অর্থ কি? ওই প্রচেষ্টা। একই আয়াস বা প্রচেষ্টায় উচ্চারিত বর্ণ বা বর্ণ সমষ্টিকে অক্ষর বলে। তার মানে অক্ষর এক বর্ণেরও হইতে পারে, একাধিক বর্ণেরও হতে পারে। কিন্তু আয়াসটা কি? আয়াসটা হলো তুমি যে এটা উচ্চারণ করতেছো সেটার গতি। যেমন এটা একটা গতি। যখন বলো আমি, এ আটা গতি চেঞ্জ করছে, তাহলে একটা অক্ষর, মি গতি চেঞ্জ করে হয়েছে আরেকটা, এটা আরেকটা অক্ষর। তাহলে একই আয়াস বা প্রচেষ্টায় উচ্চারিত বর্ণ বা বর্ণ সমষ্টিকে অক্ষর বলে। অক্ষর দুই প্রকার, মুক্ত অক্ষর, বদ্ধ অক্ষর। আমি তোমাদেরকে বিষয়টি আরো সহজ করে দিচ্ছি, বইতে নাই কিন্তু আমি বললে তোমরা তাড়াতাড়ি বুঝবা। সেটা হচ্ছে একটা শব্দে ব্যঞ্জন ধ্বনির সাথে যখন কার থাকবে তখন সেটা অক্ষরে পরিণত হয়ে যাবে। যেমন দেখো, কাকা, কা আকার, এটা একটা অক্ষর। কা
এটা আকার, এটা একটা অক্ষর। কথাটা বুঝতে পারছো? এখন যদি বলে ক কি, যদি লিখিত দেয় বর্ণ, যদি মুখে বলে ধ্বনি, আর কাটা কি অক্ষর। বুঝাইতে পারছি না পারি নাই? কথাগুলো ডিটেলস বইতে পাইবা না, কিন্তু আমার বলার কারণে অতি সহজে বুঝতে পারবা। একটু খেয়াল করো, তাহলে ইনশাল্লাহ পারবা। তাহলে দেখো, কোন শব্দে ব্যঞ্জন ধ্বনির সাথে যখন কার হবে, সেগুলো এক একটা অক্ষর হবে। যদি ব্যঞ্জন ধ্বনি ঠিক খালি থাকে, মানে কোনো কার নাই, তার ওই শব্দের তার আগে যে শব্দটা বর্ণটা আছে সেটার সাথে মিলে একটা অক্ষর হবে। যেমন দেখো, হাত, হাতের একটা অক্ষর। এখন তোর সাথে কিছুই নাই, এখন তুমি পড়ছো ঝামেলায়। এই তটা আলাদা অক্ষর নয়, এটা ওই হয়কার হাল লাগে মিলে, দুইটা মিলে একটা অক্ষর হবে। হাত অক্ষর একটা। এখন যদি আমি তোমার প্রশ্ন করি, বলতো বর্ণ বা ধ্বনি কয়টা, তখন একটু তুমি মাথা কাটাও। হ একটা, আকার একটা, ত একটা। যেহেতু বদ্ধাক্ষর বলছি, হাত, প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথে যে অটা থাকে, বদ্ধাক্ষর বললে অটা চলে যায়, তাহলে অটা থাকবে না। তাহলে বোঝা গেল বর্ণ বা ধ্বনি তিনটা, আর অক্ষর একটা। শিক্ষার্থী বন্ধুরা, কেউ ক্লাসের বাইরে থাকলে চলে আসো, খেয়াল করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। আচ্ছা, এইবার বলো তোমরা আমাকে, রাখাল শব্দে কয়টা অক্ষর আছে? তুমি প্রথমে বললা রা একটা আকার আছে, রা একটা অক্ষর, কিন্তু বর্ণ কয়টা? দুইটা। খা অক্ষর কয়টা? একটা। কেন? আকার আছে খা, কিন্তু বর্ণ কয়টা? দুইটা। বর্ণ বা ধ্বনি কয়টা? দুইটা। ল, যেহেতু বদ্ধাক্ষর বলছো, অটা নাই, চলে গেছে, তাহলে ল একা, একটা বর্ণ বা ধ্বনি। তাহলে দুই দুই চার আর এক পাঁচ। বর্ণ বা ধ্বনি কয়টা রাখালে? পাঁচটি। এইবার হিসাব করো অক্ষর কয়টা। রা একটা, খা একটা, ল একটা, কয়টা হলো? তিনটা। পরীক্ষায় কিন্তু এগুলো আসে। রাখাল শব্দে কয়টি অক্ষর? তুমি আগে প্রশ্নটা বুঝে নিবা, অক্ষর কইছে না বর্ণ কইছে না ধ্বনি কইছে। বর্ণ আর ধ্বনি কইলে একই সংখ্যা, অক্ষর বললে আলাদা। কথাটা বুঝতে পেরেছ? আচ্ছা, এই অক্ষর আবার দুই প্রকার, মুক্ত অক্ষর, বদ্ধ অক্ষর। যেই শব্দের অক্ষরগুলো উচ্চারণ করলে মুখ খোলা থাকে, সেটাকে বলা হয় মুক্ত অক্ষর। আর যেই শব্দের অক্ষরগুলো উচ্চারণ করলে মুখ বদ্ধ থাকে, সেটাকে বলা হয় বদ্ধ অক্ষর। তোমরা এবার আমাকে বলো, দেখি কে পারো। আম, মুখ বন্ধ হইছে শেষে না খোলা রইছে? আম। অবশ্যই সবাই বলবো স্যার বন্ধ হইছে, এটা বদ্ধাক্ষর। এখন যদি বলে আমি, আমি কইয়া তুমি সারাদিন থাকো, মুখ বন্ধ হবে না, যদিও ওইটা শুনতে মন্দ, আমরা তো এতক্ষণ বলবো না। আমি, এই যে আমাকে মুক্ত থাকার সুযোগ করে দিল, এটা হলো মুক্ত অক্ষর। মুখ উন্মুক্ত থাকে। তাহলে আম বদ্ধ অক্ষর, আমি মুক্ত অক্ষর। ওকে, তাহলে মুক্ত অক্ষর বদ্ধ অক্ষর আমরা
বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এবার আসো বর্ণগুলোকে একত্রে বর্ণমালা বা বর্ণলিপি বলা হয়। ক খ গ ঘ ঙ সরস্বতী সবগুলো বর্ণমালা। ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট। তো বর্ণমালা আমরা আলাদা আলাদা ওটা সাইজ করে ফেলেছি। এইবার আসো এই স্বরধ্বনি 11টা সবাই জানো, ব্যঞ্জনধ্বনি 39টা তাও সবাই জানো। তাইলে আমরা একবার বলবো যে বাংলা লিপি বা মানে এই যে লিপি বলা হয়, তোমরা বুঝতে পারছো এগুলোকে, বর্ণগুলোকে। বাংলা লিপি ব্রাহ্মী লিপি থেকে এসেছে। বাংলা লিপি কোন লিপি থেকে এসেছে? ব্রাহ্মী লিপি থেকে। তারপরের অবজেক্টিভ শোনো, বাংলা শব্দ, বাংলা ভাষা সবসময় শব্দ সঞ্চয় করে চলেছে। বাংলা ভাষা কি সঞ্চয় করে চলেছে? শব্দ সঞ্চয় করে চলেছে। তারপরের অবজেক্টিভ আসো, প্রত্যেক ব্যঞ্জনধ্বনির সাথে অ মানে স্বরে স্বরধ্বনিটি যুক্ত থাকে। সবাই লিখে নাও, প্রত্যেক ব্যঞ্জনধ্বনির সাথে স্বরে অ স্বরধ্বনিটি যুক্ত থাকে। যদি তোমার পরীক্ষায় দেয় ক, কি কি বর্ণ আছে? ক যোগ অ। এখন কর নিচে হসন্ত দিয়া যদি বলে তখন হবে শুধু ক, অ হবে না। প্রত্যেক ব্যঞ্জনধ্বনির সাথে যখনই নিচে হসন্ত দেওয়া হয় তোমাকে বুঝতে হবে যে এখানে অটা নেই। অনেক সময় দেখবা লেখা, অনেক সময় যেমন দেখো বক, কয়ের নিচে হসন্ত দিছে, তোমাকে যদি বলে এটি ভেঙে লেখো, তুমি লিখবা ব যোগ অ যোগ ক। ওই যে হসন্ত থাকার কারণে অ লিখবা না, কিন্তু অটা দেওয়া হয় নাই, তখন লিখবা ব যোগ অ যোগ ক যোগ অ। তাইলে প্রত্যেক ব্যঞ্জনধ্বনির সাথে অ যুক্ত থাকে। আর যখন এই ব্যঞ্জনধ্বনির নিচে হসন্ত দেওয়া হয় তখন অটা আর থাকে না। এই কারণে অস্বরেয় স্বরধ্বনিকে বিলুপ্ত স্বরধ্বনি বলা হয়। লিখে নাও, বইতে নাই। স্বরেয় স্বরধ্বনিকে বিলুপ্ত স্বরধ্বনি বলা হয়। কেন বলা হয় তোমরা জানতে পেরেছ? তার নিচের কোনটি বিলুপ্ত স্বরধ্বনি? স্বরেয়। এবার আসো, যে বর্ণের নিচে, যে ব্যঞ্জন ধ্বনির নিচে, যে ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত বা হলন্ত বর্ণ দেয়া থাকে তাকে বলে হসন্ত বা হলন্ত বর্ণ। যেমন পরীক্ষায় লর নিচে একটা হসন্ত দিয়ে বললো এটি কি, চয়েসে যায় দেখো তুমি হসন্ত বর্ণ আছে, এটার নাম হসন্ত বা হলন্ত বর্ণ। কথাটা বুঝতে পেরেছ? প্রিয় বন্ধু সকল, খেয়াল করবা, অনেক অবজেক্টিভ তোমার মেধায় ডুববে, চয়েস দেখা তুমি পারবা। যেমন অনেক ছেলে আমাকে বলছে স্যার লেকচারটা পরীক্ষা যাওয়ার সময় দেখে যেতে পারিনি, বই পড়ার সুযোগ হয়নি, তো যখন প্রশ্ন পাইলাম একটা প্রশ্ন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, হঠাৎ করে আপনি যে ক্লাসে লেকচার দিয়ে বলছিলেন তখন ওই স্মরণ হওয়ার কারণে আমি
অ্যান্সার করতে পারেছি ইনশাআল্লাহ, এরকম অনেকে বলে। এ কারণে যারা ক্লাসে সচেতন, আন্তরিক, তারা কিন্তু কিছু না কিছু অবজেক্টিভ ওই লেকচারের কারণে পরীক্ষার হলে বসে পারে। এই কারণে আমি তোমাদেরকে বলবো আন্তরিকভাবে শোনো। তাহলে আমরা জানলাম যে বর্ণের নিচে হসন্ত বা হলন্ত থাকে তাকে হসন্ত বা হলন্ত বর্ণ বলে। এবার আসো, বাংলা ভাষায় তোমার যদি প্রশ্ন করে বাংলা ভাষায় সরল বর্ণ অবলিক সংযুক্ত বর্ণ অবলিক অসংযুক্ত বর্ণ অবলিক বর্ণ বা ধ্বনি কয়টি? বইতে আছে একভাবে, কিন্তু বিগত বছরগুলো প্রশ্ন দেখতে দেখতে এই প্রশ্নের ধরনটা মুখস্থ হয়ে গেছে বিদায় তোমাদেরকে আইডিয়া দিতে পারছি, ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিতে পারবা। বাংলা ভাষায় সরল বর্ণ বলুক, সংযুক্ত বর্ণ বলুক, অসংযুক্ত বর্ণ বলুক, শুধু বর্ণ বলুক, ধ্বনি বলুক, উত্তর হচ্ছে 50টি। স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 49। তোমার যদি বলি বাংলা ভাষা বর্ণ কয়টা, সবাই পারতা। যেই বলছে সরল বর্ণ, তোমার মাথা ঘুরে গেছে, কি আবার সরল বর্ণ কোনটা? আবার যদি বলে সংযুক্ত বর্ণ কোনটা, তাও মাথা ঘুরে যাবে। আবার যদি বলে অসংযুক্ত বর্ণ কোনটা, তাও মাথা ঘুরে যাবে। কথা বুঝতে পারছো? এখন এগুলোর নামকরণ কেন আমি বললে তোমাদের মনে রাখার জন্য সহজ হবে। যদি দেখো সরল বর্ণ, তার মানে কোনো ভেজাল নাই, অন্য কেউ যুক্ত হয় নাই, সরল স্বাভাবিক, এই বর্ণগুলো 50। যদি বলো অসংযুক্ত বর্ণ, ওই যে প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথে অ থাকে, তো সেটা হলো সংযুক্ত বর্ণ। আর যখন অ না থাকে, হসন্ত দিয়ে দেওয়া হয়, তখন সেটা অসংযুক্ত। তাহলে তুমি হসন্ত দিলেও 50টা, অসন্ত না দিলেও 50টা। এই কারণে সংযুক্ত বলুক, অসংযুক্ত বলুক, বর্ণ কয়টা, ধ্বনি কয়টা, 50টা। এবার আসো, শুধু পড়লো বাংলা ব্যাকরণে বর্ণ কয়টি, কিচ্ছু ঝামেলা করে নাই, 50টা, সোজা। আচ্ছা, তোমরা বাটা পেরেছো, কিছুক্ষণ আগে বলছো স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। তো এখানে ক্লাস 8-এ তোমরা পড়ে আসছো, এই 9-10 এটা দেওয়া হয়নি, তো তোমাদের অনেকের মুখস্থ আছে। তারপরেও শোনো, মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টা, মৌলিক স্বরধ্বনি 7টা, মোট স্বরধ্বনি হলো 11টা, মৌলিক স্বরধ্বনি 7টা, বাদ যাইব ওই ও, কারণ ওই লিখতে অযোগ রস্যই, ও লিখতে অযোগ রস্য উ, আর একটা স্বরধ্বনি রি, এটাকে বাংলা ভাষায় স্বীকার করা হয় না। এই 3টা বাদ দিলে, সরি আরেকটা আছে 4টা, আরেকটা আছে কি 4টার আরেকটা কি বলো, রেফ, এটা রয়ের হসন্ত রূপ, এটাকেও স্বীকার করা হয় না। এই 4টা ছাড়া বাকিগুলো মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা, 7টি। মনে রাখার কৌশল, 4টা বাদ দেব, কেন? ওরা মৌলিক না, ওদের সাথে আরেকজন আছে। কথা বুঝছো? আচ্ছা, এবার গেল এটা। এবার আসো যৌগিক স্বর, ওই 50টা কেন্দ্রিক যে আলোচনা, সেগুলো আমাদের শেষ হলো। এইবার কিছু কিছু স্বরধ্বনি একাত্র থাকে, একাত্র উচ্চারণ হয়, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে এই যৌগিক স্বর আলাদা করা হয়েছে। এবার আসো, তোমার যদি প্রশ্ন বলে যৌগিক স্বর জ্ঞাপক বা প্রতীক কয়টি, তুমি বলবা
দুইটা। ওই যে মৌলিক স্বরধ্বনি বললা তিনটা বাদ দিলা, দুটো হলো ওই ও, আর একটা হলো রি ধ্বনিকে স্বীকার করা হয় না, রি র। তাহলে এই যে দুইটা ওগুলো তো অন্য, কিন্তু এই দুইটা হচ্ছে স্বরধ্বনি যুক্ত। আচ্ছা, স্বরধ্বনি যুক্ত হলে তো ব্যঞ্জন ধ্বনি বলা উচিত, কারণ ব্যঞ্জন ধ্বনি অনেক সাহায্য নাই। এগুলো কেন ব্যঞ্জন বললো না? কারণ এরা সাহায্য নিচ্ছে নিজের গোত্রের যেহেতু সাহায্য নিছে, তখন এদেরকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় নাই, বলছে যৌগিক স্বরধ্বনি। তাহলে যৌগিক স্বর জ্ঞাপক বা বর্ণ কয়টা? দুইটা, ওই ও। ওইতে কি আছে লিখে নাও, অযোগ রস্যই। ওতে কি আছে? অযোগ রস্যৌ অথবা অযোগ রস্যৌ। অনেক সময় পরীক্ষা আসে যে ওইতে কোন কোন বর্ণ আছে। ওতে দুইটা, অযোগ রস্যৌ অথবা অযোগ রস্যৌ। এই যৌগিক স্বরধ্বনি আবার 25টি। ব্যাপারটা হচ্ছে ওগুলো হলো সরাসরি স্বরধ্বনি থেকে বেরিয়ে আসছে, আরেকটা স্বরধ্বনি সাহায্য নিছে। আর যেই 25টা, তোমরা জানো বর্গীয় ব্যঞ্জনধ্বনি 25টা, ওই 25টার সাথে যখনই এই এই স্বরধ্বনিগুলো যুক্ত হয়, সেগুলোই যৌগিক স্বরধ্বনি, তবে নির্ধারিত না অবস্থা ভেদে। এই কারণে তুমি শুধু সংখ্যাটা জানো, যৌগিক স্বর জ্ঞাপক প্রতীক যদি বলে, তুমি বলবা দুইটা, ওই ও, এরা প্রতীক। আর যদি বলে যৌগিক স্বরধ্বনি কয়টা, তুমি বলবা 25টা। কোন 25টা তোমার জানার দরকার নাই, এটা শব্দে অবস্থা ভেদে আমরা বের করব। ওকে, সবার এতটুকু হয়েছে? আচ্ছা, এবার আসো যৌগিক স্বরধ্বনি কাকে বলে একটু জানা দরকার। পাশাপাশি দুইটি স্বরধ্বনি লেখা হয় কিন্তু উচ্চারণ করা হয় একটি, এইরূপ স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলে। কি হলো ব্যাপারটা? দেখো, পাশাপাশি দুইটা স্বরধ্বনি লেখা হয় কিন্তু উচ্চারণ করা হয় একটি, এইরূপ স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলে। ওই কি কি লেখলা? অযোগ রস্যই। এখন উচ্চারণ কি সেভাবে করছো? ওই এভাবে করছো, ওই করছো। এই যে করলা না, লিখলা, এটাই যৌগিক স্বর। দেখো, বই শব্দটাকে ভাঙো, তো তুমি জানো প্রত্যেক ব্যঞ্জনের সাথে অ থাকে। ব যোগ অ যোগ রস্যই, বই। তাহলে বর পরে অ লিখলা, অর পরে রস্যই লিখলা, দুইটা স্বরধ্বনি পাশাপাশি লিখলা না লিখলা না? লিখছ। তাহলে অর উচ্চারণ কি করছো? অর উচ্চারণ যদি করো তাহলে হবে বই, কিন্তু করো নাই, করছো বই। অটাকে উচ্চারণ থেকে বাদ দিছো, এটার নামই যৌগিক স্বর। এইভাবে শব্দের মাঝে আসে, এরা নির্ধারিত নয়। এবার লেখো, কার ফলা। তো লেখো, বাংলা বর্ণগুলো দুই রূপে ব্যবহার হয়। এক, স্বাধীন অবলিক প্রাথমিক অবলিক পূর্ণরূপ। বাংলা বর্ণগুলো দুই রূপে ব্যবহার হয়। এক, স্বাধীন অবলিক প্রাথমিক অবলিক পূর্ণরূপ। লিখছো? যেমন স্বরে আ,
তারপরে তোমার দীর্ঘ ই, তারপরে তোমার ম, একটা হলো ম ফলা, আরেকটা নিচে বসে, অস্তিত্ব তেমন একটা দেখা যায় না, আর একটা হলো ম, বর্গীয় ম। এই গেল প্রাথমিক অবস্থা। আর একটা হলো কার অবলিক ফলা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কার 10টা, ওই যে অ এর কোনো কার নাই, তোমার যদি বলে কোন স্বরধ্বনির কার নেই, তুমি বলবা অস্বরধ্বনির কোনো কার নেই। তাহলে কার কয়টা হলো, স্বরধ্বনি 11টা, কিন্তু কার 10টি। এবার আসো ব্যঞ্জন ধ্বনির ফলা কাকে বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা কয়টা, 6টা। ফলা কয়টা, 6টা। ব্যঞ্জন ধ্বনি হলো 39টা, কিন্তু ফলা হলো 6টা। সেই 6টা হচ্ছে ব ফলা, ম ফলা, ল ফলা, রে ফলা, জ ফলা। কটা হলো, 6টা হয়েছে। কথা বুঝছো? এগুলো হলো ফলা। আচ্ছা, এইবার আসো অ থেকে ম পর্যন্ত কয়টা বর্ণ বা ধ্বনি, ধ্বনি বলুক বর্ণ বলুক, তুমি একই চিন্তা করবা। 25টা। এক একটা বর্গে 25টা বর্ণ থাকে বা ধ্বনি থাকে। এই বর্ণগুলোকে একাত্রে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলা হয়, স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। এই স্পর্শ ধ্বনিগুলাকে 5টা বর্গে বা গুচ্ছে ভাগ করছে, এটা তোমরা জানো। এই স্পর্শ ধ্বনি 25টাকে 5টা বর্গে বা গুচ্ছে ভাগ করছে। প্রত্যেক বর্গের প্রথমটা দিয়ে নামকরণ করা হয়েছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ক বর্গ হলো ক খ গ ঘ ঙ, চ বর্গ হলো চ ছ জ, এইভাবে। আচ্ছা, এই যে বর্গ বা গুচ্ছ কয়টা, 5টা। এগুলোর প্রত্যেকটা এই মিলেই একটা বর্গ। এইবার আসো আরেক আলোচনা, সেটা হচ্ছে স্পর্শ ধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী 5 প্রকার। স্পর্শ ধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী 5 প্রকার। 1, কণ্ঠ বা জিহ্বা মূল, পাশে লেখো ক খ গ ঘ ঙ। এই 5টা হলো কণ্ঠ বা জিহ্বা মূল। 2, তালব্য অবলিক অগ্রতালুজাত। তালব্য অবলিক অগ্রতালুজাত, এগুলোর সামনে লেখো চ ছ জ জ ইয়। 3 নাম্বার দন্ত অবলিক, সরি 3 নাম্বার মূর্ধন্য অবলিক পশ্চাৎ দন্তমূলীয়। মূর্ধন্য অবলিক পশ্চাৎ দন্তমূলীয়, সামনে লেখো ট ঠ ড ঢ মূর্ধন্য। 4 নাম্বার দন্ত অবলিক অগ্রদন্তমূলীয়, সামনে লেখো ত থ দ দহ দন্তন্য। 5 নাম্বার লেখো ওষ্ঠ ঠোঁট, এটা সামনে লেখো প ফ ব বহ ম।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এর চেয়ে বেশি দিয়ে তোমাদের উপরে একটা বোঝা চাপিয়ে দিতে চাচ্ছি না। তোমরা এই পর্যন্তই আজকে একটু বাসায় গিয়ে একটু চর্চা করবা, দেখবা, মুখস্থ করবা। ইনশাআল্লাহ তোমরা সব সময় এই বর্ণগুলো উচ্চারণ করো, ব্যবহার করো, তোমরা পারবা। তো এই ধ্বনিতত্ত্বের ক্লাসটাকে আমরা দুইটা ক্লাস করতে হবে। আমি দ্রুত একটা ক্লাসে পারতাম, কিন্তু তোমাদেরকে এই ব্যাখ্যা দিয়ে এইভাবে বুঝাতে পারতাম না। তো আজকে আর তোমাদেরকে বিরক্ত করছি না। তোমাদের সুস্বাস্থ্য, তোমাদের প্রতি কড়া নির্দেশ, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কেউ 5 ওয়াক্ত নামাজ মিস করবা না। কোনো কারণে হঠাৎ 1 ওয়াক্ত মিস হয়ে গেছে বিশেষ কারণে, নর্মাল কারণে হবে না, তখন পরের ওয়াক্তে কাজা পড়ে নিবা। একদিনেরটা যেন আরেক দিনে কখনো না যায়। যাদের বাবা মা নামাজ না পড়ে, আত্মীয় স্বজন নামাজ না পড়ে, তাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করবা যাতে তারা নামাজ পড়ে। এই আহ্বান জানিয়ে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।